আলোচনা করতে বসেছি যে বিষয়টি নিয়ে, সেটা হচ্ছে অপারেশন সিন্দুর। গত 6 তারিখ মানে পরশু রাত্রে মাঝরাতে, সেটা ঠিক মাঝরাত পেরিয়ে যাবার পরেই 7 মে তারিখে যখন ইংরেজি নিয়মে নেমে পড়েছে পৃথিবী, ঠিক তখনই ভারতের বিভিন্ন জায়গা থেকে দেখা গেল পাকিস্তানের 9টি সন্ত্রাসী জঙ্গি ঘাঁটির ওপরে হামলা হলো। শুরু হয়ে গেল অপারেশন সিঁদুর। এই অপারেশন সিঁদুর এই নামটা নেওয়া হয়েছে একটাই কারণ যাদের সিঁদুর মুছে নেওয়া হয়েছিল ধর্ম দেখে, কাদের স্ত্রীর সামনে স্বামীকে তাকে হত্যা করে খুন করে হয়েছে, তার মাথা থেকে সিঁদুর মুছে দেওয়া হয়েছে। তো এইরকমভাবে সেই সিঁদুর মুছে নিয়েছিল যারা, তাদের বিরুদ্ধে ভারত সরকারের এবং ভারতের যে সেনা বিভাগ, সেই সেনার তাদের যে সিঁদুর মুছে নেওয়ার তার যে বদলা, সেই বদলার জন্য নাম হয়ে গেছে, এই অপারেশনের নাম নরেন্দ্র মোদী দিয়েছেন অপারেশন সিঁদুর। এই অপারেশন সিঁদুর পাকিস্তানকে নাস্তানাবুদ করে দিয়েছে। 9টি জঙ্গি ঘাঁটি শেষ হয়ে গেছে। সেই 9টি জঙ্গি ঘাঁটিতে একটাতে বাওয়ালপুরে, যেটা পাকিস্তানের ভেতরে ইন্টারন্যাশনাল বর্ডার থেকে 100 কিলোমিটার ভেতরে যে জায়গা, সেইখানটাতে যে জৈশে মোহাম্মদের যে প্রধান মাসুদ আজাহার, সেই মাসুদ আজাহারের সেখানেই থাকতো। তার পরিবারের 10 জনকে সেখানে খুন করা হয়েছে, তারা মৃত হয়ে গেছে সেখানে। এবং টোটাল মৃতের সংখ্যা ভারতের প্রতিরক্ষা মন্ত্রী বলেছেন 80-র ওপরে, যদিও পাকিস্তান বলছে তাদের 31 জন মারা গেছে। যাই হোক, ভাবা গিয়েছিল যে এই আক্রমণের প্রতিবাদে পাকিস্তান প্রথমে বলেছিল, পাকিস্তানের যে প্রধানমন্ত্রী তিনি শেহবাজ শরীফ, তিনি বলেছেন ওখানে পাকিস্তানের যে পার্লামেন্ট, সেখানে খুব বড় গলায় তিনি বলেছিলেন যে আমরা ভারতের 5টা বিমান, যুদ্ধ বিমান নামিয়েছি। তার 3টে হচ্ছে রাফাল, একটা MiG-29, আর একটা হচ্ছে এইরকমই 5টা বিমান জাগুয়ার। এই যে বিমান নামিয়েছে, আসলে সেসব নয়। আমরা এই গত 2 দিন ধরে আমি এই ব্যাপারে আপনাদেরকে যুদ্ধের হালচাল, যুদ্ধের বর্তমান অবস্থা কি, সব জানিয়ে গেছি আমার এর আগে 2-3টে ভিডিওতে। আজ আমরা এইখানটায় বসেছি যে বিষয়টি নিয়ে আলোচনা করতে, সেটা হলো যে পাকিস্তানের সামনে এখন কি করণীয় আছে। ইতিমধ্যে গতকাল রাতে 7 থেকে 8 মের রাত্রে পাকিস্তান করেছিল কি, ভারতের 15টা শহরকে টার্গেট করেছিল। এই 15টা শহরে টার্গেট করে তারা বিমান পাঠিয়েছিল, তারা মিসাইল ছুড়ছিল, কিন্তু ভারত তাদের রাশিয়ার থেকে পাওয়া S-400 দিয়ে সমস্তগুলো আটকে দিয়েছে। আজকে এই বিষয়টা নিয়ে, এবং ওদিকে পাকিস্তানের ভেতরে শুরু হয়ে গেছে গৃহযুদ্ধ। বালুচিস্তানকে তারা পাকিস্তান থেকে বার করে নেওয়ার জন্য তুমুল যুদ্ধ শুরু হয়ে গেছে। এই সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনার জন্য আজকে আমরা এখানে বসেছি। আমাদের সাথে রয়েছেন আমাদের এখানে কলকাতার রাজনৈতিক মহলে বিভিন্ন টিভি চ্যানেলে তিনি একসময় নিয়মিত যেতেন, তিনি এখন আছেন স্নেহাশিস ঘোষাল। স্নেহাশিস ঘোষাল বাবু তিনি আমাদের সাথে আছেন, তিনি আমাদের সাথে রয়েছেন এখন। স্নেহাশিস ঘোষাল তিনি আমাদের এখানে আজকে তিনি আছেন এখানে। সেইখান থেকে তিনি বিভিন্ন টিভি চ্যানেলে তিনি গিয়ে সেখানে বক্তব্য রেখেছেন। তিনি আজ আমাদের সাথে আলোচনার জন্য আছেন। আর আছেন আমাদের সাথে শুদ্ধ সত্য রায়ের পরিচয় আপনারা জানেন। এর আগেও তিনি একদিন আমাদের সাথে পডকাস্টে বসেছেন। সেদিন বালুচিস্তান নিয়ে আমরা আলোচনা করেছিলাম। বালুচিস্তানের ওপরে শুদ্ধ সত্য রায়ের বইটি এখন প্রকাশের অপেক্ষায়। তিনি বালুচিস্তান নিয়ে তিনি একটি বড় বই লিখেছেন এবং সেটা এখন প্রকাশের অপেক্ষায় রয়েছেন। এছাড়া তিনি বন্দে মাতরম মঞ্চ, এই যে একটা বিখ্যাত মানে পশ্চিমবঙ্গের এবং বাংলায় একটা বিখ্যাত যে এনজিও একটা সংগঠন, সেই সংগঠনের তিনি জেনারেল সেক্রেটারি। এই শুদ্ধ সত্য রায় তিনি আজকে আমাদের সাথে আসছেন। আমি প্রথমে আমাদের আজকের আলোচনাটা শুরু করব শুদ্ধ সত্য রায়কে দিয়ে। শুদ্ধ সত্য রায়, আপনি বলুন
যে আজকে পাকিস্তানের সামনে এই যে অপারেশন সিন্দুর শুরু হয়ে যাওয়ার সাথে সাথে পাকিস্তানের সামনে কি বিপদ এসছে, পাকিস্তান কি করবে, এই বিষয়টা নিয়ে আপনি প্রথম বলুন। আজকে অপারেশন সিন্দুর যে অপারেশনটা হয়েছে এর ফলে পাকিস্তানের আর বিশেষ কিছু করার নেই, ওরা এখন দিশাহারা হয়ে পড়েছে। কাকে ধরবে আর কাকে ছাড়বে এটাই পাকিস্তান ঠিক করতে পারছে। একে ধরে তো ও মারে, ওকে মারে তো একে ধরে। পাকিস্তান অবস্থা খুব কঠিন অবস্থা। একদিক দিয়ে বালুচিস্তান যেভাবে মারছে, একদিক দিয়ে টিটিপি যেভাবে মারছে, আর একদিক দিয়ে ভারতের যেভাবে আক্রমণ অপারেশন সিন্দুর হয়েছে, দেখতেই পাচ্ছেন আপনারা। এখন পাকিস্তানের অবস্থা ছেড়ে দেওয়া কে দেওয়া আছে, এরকম অবস্থা। লাস্ট গতকাল ওনাদের একটা সেনা 14 জন সেনাকে ওনার গাড়িতে আইএলডি দিয়ে ব্লাস্ট করে উড়িয়ে দেওয়া হয়েছে। তার আগে দেখা যায় যদি দেখি আমরা 100 জন মতন ইয়েকে সেনাকে উড়িয়ে দেওয়া হলো। এছাড়া জাফর এক্সপ্রেস তো কয়েকদিন আগে হয়েছে, উড়িয়ে দেওয়া হলো। তার আগে আরেকটি হলো, তার আগে ছিল জাফর এক্সপ্রেস, সেখানে প্রায় 200 উপরে লোককে, শতাধিক লোককে মেরে দেওয়া হয়েছে। তো একের পর এক গতিটা বাড়ছে। বালুচিস্তানের বেশি দিন পাকিস্তানের মধ্যে থাকছে না, থাকতে পারে না। কেন? ভেতরে যে রক্তক্ষরণ শুরু হয়েছে, পাকিস্তানের ভেতরে এখন রক্তক্ষরণ শুরু হয়েছে। এই রক্তক্ষরণ আর আচ্ছা, এই রক্তক্ষরণে ভারতের ভূমিকাটা কি? দেখুন, ভারতের ভূমিকাটা হচ্ছে ওপেন সিক্রেট। কিরকম? আমরা সবই জানি না। ভারত আজ বালুচিস্তানকে যেভাবে সাহায্য করছে সেটা আমরা দেখতে পাচ্ছি। আবার যদি বলেন যে ভারত কি সাহায্য করছে, কিভাবে না করছে, এটা ওপেন সিক্রেট, মানে ক্ল্যান্ডেস্টাইন, মানে সরাসরি নয়, প্রকাশ্য নয়, কিন্তু পরোক্ষভাবে সাপোর্ট দিয়ে যাচ্ছে বালুচিস্তান। ওপেন সিক্রেট। এবং আফগানিস্তানের সঙ্গে তো ভারত এখন খুব ভালো সম্পর্ক, আফগানিস্তানের সাথে খুব ভালো সম্পর্ক। লাস্ট 100-150টা মতন আমাদের ওদের বর্ডারে ট্রাক আটকে ছিল, যেটা ভারতে আসার কথা ছিল, মধ্যখানে পাকিস্তানে আটকে পড়ে এবং পাকিস্তান তাদেরকে অনেকদিন ধরে ডিটেইন করিয়ে রাখে। লাস্টে বাধ্য হয়ে তাদেরকে পারমিশন দেয় তারা ভারতে এসে মালটা খালি করার জন্য, মানে বাধ্য হয়ে পাকিস্তান চাপে পড়ে দিয়েছে। আর তারপরে যদি দেখেন তারিখে তালিবান, তারপরে ঘা। পরশু দিনকে আপনার ওনারা 50 জন মিলিটারির জামা প্যান্ট খুলে নিয়েছে এবং তাদের অস্ত্রও তুলে নিয়েছে। তারা আত্মসমর্পণ করেছে এবং পালিয়ে গেছে। আর এর থেকেও বড় জ্বালা, সবচেয়ে বড় জ্বালা হচ্ছে এই যে সৈনিক পাকিস্তানের, তারা কেউ আর চাকরি করতে চাইছে না। 1200-1500 মানে পালাতে চাইছে, তারা রিজাইন দিয়ে দিয়েছে এবং পাকিস্তান উত্তোলন কর্তৃপক্ষ বলা হচ্ছে আমরা তাদের এগেইনস্টে ব্যবস্থা নেব এবং আইনত ব্যবস্থা নেব। এবং সে বলা সত্ত্বেও তারা বলছে আমি প্রাণে বেঁচে থাকলে তবে তো ব্যবস্থা নিবি। কাকে ব্যবস্থা নিবি? লাশের উপর তার ব্যবস্থা নেওয়া যায় না। সব সৈনিক পালিয়ে যাচ্ছে এবং সেনা বিদ্রোহ শুরু হয়ে গেছে, প্রত্যেকটা লোকের যা অবস্থা। কিন্তু আজকে তার মানে পাকিস্তান আজকে যে শুধু এই অপারেশন সিন্দুরের জন্য ভারতের কাছ থেকে যে বিপদের সম্মুখীন তা নয়। আমার যেটা মনে হচ্ছে যে পাকিস্তান যেমন ধরুন 6 তারিখে রাত পেরিয়ে যাওয়ার পর, মধ্যরাত পেরিয়ে যাওয়ার পর 7 তারিখে যখন ভারত এখানে এটা করলো, আক্রমণটা করলো যখন জঙ্গি সন্ত্রাস ঘাঁটিতে, তখন ভাবা গিয়েছিল এবং অনেকেই বলেছিলেন যে পাকিস্তান হয়তো এর প্রতিবাদে রিটেলিয়েশন যেটা বলে সেই রিটেলিয়েশনে নামবে না, এইটাই ভাবা গিয়েছিল। কিন্তু দেখা যাচ্ছে পাকিস্তান ওই যে বলে না যে তারা শেষ পর্যন্ত তাদের যুদ্ধ করাটা এইরকম ভাবে তারা যেটা করেছে সেখান থেকে পিছিয়ে এলে তাদেরকে মেরে দেবে। তাতে পাকিস্তানে যে আজকে তাদের ফেস সেভিং বলে কিছু থাকবে না। পাকিস্তানে এখন যুদ্ধ করাটা মানে বিলাসিতা নয়। যাদের দেশে চালের কেজি 350 টাকা, যাদের ডাব্বার মধ্যে উঁকি দিলে এখন আটা দেখা যায় না, যারা খেতে পারে না, যুদ্ধ করাতে রিটেলিয়েশন করা যায়। আচ্ছা, এবার স্নেহাশিস বাবু আপনাকে একটা কথা বলি, সেটা হচ্ছে যে আজকে এই যে পাকিস্তান দেখা গেল গতকাল তারা ভারতের বিরুদ্ধে, তারা ভারতের 15টা শহরকে তারা আইডেন্টিফাই করে আক্রমণের ব্যবস্থা করেছিল এবং এমনও হচ্ছে যে তারা 2টো জায়গায় তারা মন্দির, ভারতের বড় মন্দিরকে পর্যন্ত তারা তাদের টার্গেটের মধ্যে রেখেছিল। এই মন্দিরকে টার্গেট করে রেখে তারা যেটা করেছিল, কিন্তু তারা কিছুই করতে পারেনি। তারা যা পাঠিয়েছিল সেটা কি তারা কিছু করতে পেরেছে? এই ব্যাপারটা নিয়ে আপনি বলুন এবং কেন করতে পারেনি। না, ব্যাপারটা যেটা হচ্ছে সেটা হচ্ছে যে ভারতবর্ষের হাতে এখন প্রধানমন্ত্রী মোদীর আমল থেকে যে অস্ত্র ভান্ডার আছে, সেই অস্ত্র ভান্ডার অনুযায়ী পাকিস্তানের কাছে যা আছে সেটা খুব নেগলিজেবল। পাকিস্তান প্রথম থেকে ভারতের বিরুদ্ধে ছায়া যুদ্ধ চালিয়ে গেছে
ডাইরেক্ট ইন ফ্রন্ট, ওরা যুদ্ধ কোনোদিনই ভারতকে পারবে না, ওরা আগেও পারেনি। ওরা অলরেডি ট্রাই করেছিল, 5টা বিমান ভারত ওদের ধ্বংস করে দিয়েছে, যেটা পাকিস্তান চেপে যাচ্ছে যে করে। এবং ওরা যেটা করছে চিরকালই সেটা হচ্ছে ছায়া যুদ্ধ। এই এক্সট্রিমিস্ট এজেন্সিগুলো থ্রু দিয়ে ওরা এই ছায়া যুদ্ধ করছে বলে ভারতবর্ষ এর আগেও পুলওয়ামার পরে এয়ার স্ট্রাইক করেছিল, করে এদের এগুলো ধ্বংস করেছিল। আবার সময় এসছে, মানে বালাকোটের কথা, বালাকোট এতে আবার সময় এসছে, আবার করেছে। এবং এই যে শুরু হলো, এটা ভারত আবার নতুন নতুন যে ওরা লঞ্চিং প্যাড আছে সেগুলোকে আবার ধ্বংস করবে, তার চলছে। এর মধ্যে যেটা শুদ্ধ সত্য বলল বালুচিস্তান নিয়ে, এবং ও যথেষ্ট এই নিয়ে যথেষ্ট পড়াশোনা করেছে এবং ও এই নিয়ে বইটই লিখছে। তো শুদ্ধ সত্য যেটা বলল, বালুচিস্তান পাকিস্তানের একটা হেডেক অনেক দিন ধরে, এবং এর মধ্যে খালি ইন্ডিয়া আছে বললে হবে না, এর মধ্যে ইরানের একটা গোষ্ঠী আছে এদের এতে, এবং একটা মাওবাদী শক্তি, মাওবাদী শক্তিও ওখানে একটা কাজ করছে। সেখানে 3টে আছে, একটা হচ্ছে বালুচিস্তান লিবারেশন আর্মি, একটা বালুচিস্তান লিবারেশন ফ্রন্ট, একটা বালুচিস্তান রিপাবলিকান গার্ড। এই 3টের মধ্যে বালুচিস্তান লিবারেশন ফ্রন্ট, সেখানে কিন্তু প্রচুর ইয়ং ছেলে যারা শিক্ষিত, তারা কিন্তু সেই লিবারেশন ফ্রন্টে তারা উদ্বুদ্ধ হচ্ছে। এবং এই এতে দেখা যাচ্ছে, এবং সব থেকে মজার কথা যেটা, সেটা হিন্দুও কিছু কম নেই, তারা 0.41% হলেও তাদের সংখ্যা 59,000, কত মানে প্রায় 60,000, মানে বালুচিস্তান অংশে পাকিস্তানের হিন্দু। এবং এই যে মরুতীর্থ হিমলাজ, এটা কিন্তু বালুচিস্তানের অন্তর্গত। এইটা নিয়ে আমরা যদি বালুচিস্তান, কেন গদর যে পোর্টটা, গদর পোর্টও তো বালুচিস্তান, এই জন্য চায়নাও খুব চিন্তিত বালুচিস্তান যদি পাকিস্তানের হাত থেকে। এবং সব থেকে বড় যে এটা হচ্ছে বালুচিস্তান হচ্ছে মানে কম্প্রেসড ন্যাচারাল গ্যাস, কয়লা, কপার, এই যে ভান্ডার, এই ভান্ডারের জন্য পাকিস্তানের কাছে ওটা হচ্ছে মানে গোল্ড মাইন, এবং চীনের কাছেও, কারণ চীনের পক্ষে অ্যাক্সেস করা সুবিধে। এই জায়গায় ইন্ডিয়া যেখানে এ করছে, শুদ্ধ সত্য বলছে এটা, ইন্ডিয়া যেটা এ করছে, ইন্ডিয়া কিন্তু চাইলেই বালুচিস্তান যখন তখন নিতে পারে, কিন্তু ইন্ডিয়া কিন্তু চায় না বালুচিস্তানকে নিতে। কারণ এতে ইন্ডিয়া যেটা চায় সেটা হচ্ছে যে বালুচিস্তানের যে ওদের স্বায়ত্ত শাসন, ওরা স্বায়ত্ত শাসন পাক, এটা ইন্ডিয়া চায়। এই হচ্ছে স্বাধীনতা, ওরা স্বাধীনতা পাক, তারপরে ওরা সিদ্ধান্ত নিক ওরা কি করবে। কিন্তু আজকে যেটা আজকে আমার যেটা বড় কথা যেটা হচ্ছে, আপনারা আলোচনার মধ্যে বললেন, সেটা হচ্ছে যে আজকে ভারতের কাছে যে অস্ত্র আছে, সে অস্ত্র পাকিস্তান তার সাথে কোনোভাবে পাল্লা দিয়ে উঠতে পারবে না, পাল্লা দিতে পারবে না। এবং পাকিস্তানের অর্থনীতিও এত খারাপ জায়গায়, যুদ্ধ তো শুধু অস্ত্র দিয়ে হয় না, যুদ্ধ চালাতে গেলে টাকা চাই, অর্থনীতির জোর না থাকলে যুদ্ধ চালানো যায় না। কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে, আমার কথা হচ্ছে, আমার মনে হয় ভারতের যে অস্ত্রের যত জোর আছে তার থেকে বেশি হচ্ছে ভারতের সিদ্ধান্ত বর্তমানে যেটা আছে, অর্থাৎ পলিটিক্যাল যে পাওয়ার, সেই পলিটিক্যাল পাওয়ার যেটা, সেইটা হচ্ছে বড় কথা। কারণ ভারতের এর আগের যত সরকার এসছে, আমাদের দেখুন না, এবার তো 26 জন মারা গেছেন, 26 জনকে খুন করা হয়েছে, 26 জন বলা হচ্ছে, কেউ কোনো কোনো জায়গায় 27-28 বলছেন, সেটা কথা। মোটামুটি 26 জন মারা গেছে, যেখানে বলা হচ্ছে আমাদের যখন বোম্বে স্ট্রাইক হয়েছিল বোম্বেতে, তখন সেখানে কয়েকশো মারা গিয়েছিল, কিন্তু আমরা কোনো রকম ব্যবস্থা নেইনি। এখন ব্যাপারটা হচ্ছে পাকিস্তান, বড় কথা হচ্ছে নরেন্দ্র মোদীর যে সরকার বর্তমানে রয়েছে, এটা হচ্ছে যে ভারতের এই নো ননসেন্স সরকার, একেবারে তোমরা কিছু করবে আর আমি চুপচাপ মুখ বুঝিয়ে সহ্য করব, এই সরকার নয়। একেবারে সব কঠোরভাবে সিদ্ধান্ত গ্রহণ করে
এগিয়ে যাবে। এই ব্যাপারে আমি বলি, অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে প্রধানমন্ত্রী দেশের কি, তার উপর ডিপেন্ড করে দেশ কি করবে। অ্যাকচুয়ালি যদি প্রধানমন্ত্রী সঠিক সিদ্ধান্ত নেয়, যত খারাপ বিরোধী হোক তারা বাধ্য হয় প্রধানমন্ত্রীকে সাপোর্ট করতে। এর মধ্যে যদি দেখা যায় 1971 সালে যখন যুদ্ধ হয়েছিল তখন ইন্দিরা গান্ধীও দৃঢ়ভাবে করেছিল বলে প্রত্যেকে সাপোর্ট করেছিল এবং ইন্ডিয়া বাংলাদেশ স্বাধীন হয়েছিল, বাংলাদেশ স্বাধীন হয়েছিল এবং ইন্ডিয়া করে পাকিস্তানে ঢুকে গিয়েছিল। পাকিস্তান হ্যাজ টু সারেন্ডার, যে না আমাদের বাঁচাও। আচ্ছা, একটা প্রশ্ন এইখানে প্রসঙ্গত, আপনি যে কথাটা বললেন এই প্রসঙ্গে মাথায় এলো। আচ্ছা, 1971-এ যে মার্চ মাসে শুরু হয়েছিল পূর্ব পাকিস্তান বা এখন যেটা বাংলাদেশ, তাদের যে স্বাধীনতার যুদ্ধ মার্চ মাসে শুরু হয়েছিল, আর ভারত সেই যুদ্ধে জড়িয়ে নিয়েছিল নিজেকে ডিসেম্বর মাসে। এই ডিসেম্বর মানে মাসে মাঝখানে 8-9 মাস, এই যে 9 মাস সময় তারা অপেক্ষা করেছিল। এবারও আমরা মোটামুটি ভাবে দেখতে পাচ্ছি যে ভারত কিন্তু এবারও যখন শুরু হয়েছিল আগস্টে 2024 আগস্টে, তারপর থেকে 9 মাসের মতো চলে গেছে। তারপরে এখানে একটা কথা না, আমার বক্তব্য যেটা হচ্ছে, আপনি কি মনে করেন এখন এই পরিস্থিতিতে দেখা যাচ্ছে আজকে বাংলাদেশ যাকে বলছি আমরা, সেখানে শেখ হাসিনার পরে যে সরকার এসছে, এই সরকার তারা করছে কি, তারা পাকিস্তানের হয়ে কাজ করছে। যারা পাকিস্তানি ছিল, যাদের বিরুদ্ধে 71-এর লড়াই ছিল, আজকে এরা করেছে কি সেই পাকিস্তানের হয়ে কাজ করছে। আপনি কি মনে করেন যে আজকের এই যে লড়াইটা পাকিস্তানের সাথে লেগেছে, এবং কয়েকদিন আগে বাংলাদেশের একজন লেফটেন্যান্ট জেনারেল, তার নাম ফজলুর রহমান, তিনি বলেছেন যে চীন ভারত পাকিস্তান যুদ্ধের এই মধ্যে আমাদের উচিত চীনকে সঙ্গে নিয়ে 7 সিস্টার্স রাজ্যগুলো দখল করে নেওয়া। এবং পাকিস্তানে আপনারা জানেন যে পাকিস্তানের বহু জঙ্গি এবং ইসলামী জঙ্গিদের তাদের স্বর্গরাজ্য হয়েছে এখন বাংলাদেশ। তাহলে কি আজকে এই যুদ্ধটা কি বাংলাদেশেও ছড়িয়ে পড়ার কোনো সম্ভাবনা আছে বলে আপনি মনে করেন? আমার যেটা মনে হয় সেটা হচ্ছে যে এই পাকিস্তানের যে স্ট্রাইকটা হলো, সেটা কিন্তু বাংলাদেশকেও একটা শিক্ষা দেওয়ার জন্য এটা করা হলো। কারণ বাংলাদেশ এখন যে অবস্থায় আছে, বাংলাদেশের প্রপার গভর্নমেন্ট, বাংলাদেশ যুদ্ধ লড়ার মতন অবস্থায় নেই। বাংলাদেশকে সেই অবস্থায় ভারত সরকার কোনো নাম্বারের মধ্যেই রাখছে। আপনি যদি মনে করেন যে বাংলাদেশ থেকে আমাদের বিপদ আছে, বিপদ থাকতে পারে, দ্যাট ইজ ছায়া যুদ্ধ, যেটার কথা আমি প্রথমেই বলেছি, মানে জঙ্গিদের ঢোকানো। এবং তার মধ্যে আপনি খুব ভালো করে জানেন যে পশ্চিমবঙ্গে অরক্ষিত বর্ডার অনেকখানি, এবং এর জন্য আমাদের আমাদের বামফ্রন্ট সরকার এবং তৃণমূল সরকার যারা এখন আছে, তারা জমি টমি দিতে পারেনি কেন্দ্রীয় সরকারকে, যার জন্য একটা বিরাট প্রায় 450 কিলোমিটার এখন এটা ওপেন আছে, অরক্ষিত আছে। এই জায়গাটা আমাদের বাইরে থেকে লোক ঢোকার, এবং যথেষ্ট পাকিস্তানি ঢুকেছে, পাকিস্তানি এবং জঙ্গিরা ঢুকেছে এবং তারা খুব সেফ ভাবে কলকাতা এবং আশেপাশে ছড়িয়ে আছে, এবং এইখান থেকে তারা বোম্বে দিল্লিতেও পৌঁছে গেছে। আমার কথা হচ্ছে যে বাংলাদেশ থেকে কখনোই বাংলাদেশের সেই অবস্থা নেই। বাংলাদেশ থেকে দেখুন, অবস্থা না থাকলেও পাকিস্তান এসে বাংলাদেশ থেকে করবে, কারণ একটা জিনিস ভাবতে হবে, ইন্টারন্যাশনালি আপনাকে চিন্তা করতে হবে। সেটা হচ্ছে যে ইন্ডিয়া ফেভারে রাশিয়া, আমেরিকা, ফ্রান্স, ইউকে, যদি আপনি দেখেন ইউরোপিয়ান কান্ট্রি, খালি পাকিস্তানকে চায়না সাপোর্ট দিচ্ছে এবং কয়েকটা মুসলিম তুরস্ক দিচ্ছে। না, আমার ওইটা কথা নয়, কিন্তু আমি যেটা বলছি আপনাকে, চায়না কিন্তু ডাইরেক্ট দিচ্ছে না, চায়না ভয় পাচ্ছে ডাইরেক্ট দিতে। এই জায়গাটা আমি আপনার কথা মানছি, সব মানছি, কিন্তু মানার পরেও বাংলাদেশের যারা রয়েছে এদের তো কোনো কাণ্ডজ্ঞান নেই। এখন যারা ওখানে ক্ষমতায় বসে রয়েছে তাদেরও যেমন কাণ্ডজ্ঞান নেই, আর সেই ক্ষমতার সাথে যারা চামচারা রয়েছে তাদেরও কাণ্ডজ্ঞান নেই কিছু। এখন কথা হচ্ছে, ওই যে পাগল যখন কুত্তা যখন পাগল হয়ে যায় তখন তো তার কোনো হুঁশ থাকে না,
সে রাস্তা দিয়ে কেউ গেলে এসে ঘেউ ঘেউ করে এসে কামড়ে দিতে পারে পেছন থেকে হঠাৎ করে। ভারতের ক্ষেত্রে, এই বাংলাদেশের ক্ষেত্রে এখন যেটা মনে হচ্ছে তারা এরকম ভাবে হঠাৎ কামড়ে দেওয়ার ইচ্ছাও রয়েছে। আর বাংলাদেশের আর একটা জিনিস বড় কথা, যেমন ধরুন এই শেহবাজ শরীফ পাকিস্তানে, তিনি তাদের পার্লামেন্টের ঘোষণা করে দিলেন 5টা বিমানকে মেরে নামিয়ে দিয়েছেন। আসলে ড্রোন নামিয়ে ড্রোন গেছে, এবং আপনাদের একটা বলি স্কাই স্ট্রাইকার বলে একটা ড্রোন এবার ভারত তৈরি করেছে, সুইসাইডাল ড্রোন। এটা সুইসাইড ড্রোন এগুলো। এখন সেইটা শেহবাজ শরীফ ওরা সেইটা বলে দিয়েছে যে এটা আমরা এইগুলো বিমানগুলো নেই। আচ্ছা শুদ্ধ সত্য তোমাকে একটা কথা যেটা বলি সেটা তুমি বলো এইবার, যে আজকের এই পরিস্থিতিতে এই যুদ্ধ বিশ্বটা একদিকে পাকিস্তানকে প্রায় শেষ করে দিচ্ছে, মানে ক্ষতবিক্ষত করে দিচ্ছে বালুচিস্তান, বালুচ বিদ্রোহীরা রক্তক্ষরণ ঘটাচ্ছে। আবার ওদিকে টিটিপি তেহরিকে তালিবান পাকিস্তান তারা, আবার ওদিকে আফগানিস্তানের সাথে তাদের সম্পর্ক ভালো নেই। তো পাকিস্তানের যে চারদিকে যে ফ্রন্ট খুলে গেছে, আর কালকে দেখো লড়াই করতে এসেছিল, একটা লড়াই একটা জায়গায় একটা বোমা ফেলতে পারেনি। এখানে আমাদের S-400 সবগুলোকে আকাশেই নষ্ট করে দিয়েছে। এখন এই পরিস্থিতিতে ওরা কি করবে, কদিন আর লড়বে? এরা কিচ্ছু দেয়নি এখনো। পাকিস্তানের আবার বলছি আপনাকে, পাকিস্তানের ছায়া যুদ্ধ করা ছাড়া অন্য কোনো রাস্তা নেই, কারণ তাদের সেই ক্যাপাবিলিটি নেই। আমাদের এই যুদ্ধ পাকিস্তান, কারণ পাকিস্তান আমাদের সঙ্গে, মানে বাংলাদেশ তো ছেড়ে দিন, বাংলাদেশকে আমি তো কোনো এই মনে করি না, পাকিস্তান ছায়া যুদ্ধ ছাড়া অন্য কিছু নেই। আমাদের আলোচনা অনেকক্ষণ এগিয়ে গেছে, আমি একটু শেষ করবার আগে একবার শুদ্ধ সত্য রেখে একবার একটা প্রশ্ন করব, যেটা একটু আগে করলাম। সেটা হচ্ছে আজকে যেভাবে চতুর্দিক দিয়ে আক্রান্ত পাকিস্তান, এবং তার ভিক্ষে করে ছাড়া আজ IMF এর কাছে যাচ্ছে, কাল ওয়ার্ল্ড ব্যাংকের কাছে যাচ্ছে, তারা লোন দিচ্ছে না। আমেরিকা মাঝখানটায় ট্রাম্প ক্ষমতায় এসে $400 মিলিয়ন ওদেরকে দিয়েছে একটা মেইনটেন্যান্সের জন্য। কি মেইনটেন্যান্স? F-16 বিমান, যেটা সেইটা মেইনটেন্যান্স করবার জন্য দিয়েছে। তাদের প্রায় 70টা F-16 বিমান তারা বিভিন্ন দিক দিয়ে কিনেছে, সৌদির কাছ থেকে পুরনো বিমান কিনে নিয়ে F-16 করেছে। কিন্তু প্রশ্নটা আছে, আমেরিকা বলে দিয়ে দিয়েছে ভারতের বিরুদ্ধে এই বিমান কোনোদিন ব্যবহার করা যাবে না, এবং তারা সেটা কিন্তু ভারতের বিরুদ্ধে ব্যবহার করা যাবে না, কিন্তু এই যে F-16 বিমান পাঠালেও তার কিন্তু কন্ট্রোল আমেরিকায় রয়েছে, কন্ট্রোল আমেরিকাতে রয়েছে, সেখান থেকে কিচ্ছু করতে পারবে না। তো আজকে তাহলে পাকিস্তান এই যে এগিয়ে যাচ্ছে, এটা তো আর চাইনিজ বিমানগুলো, আমি একটা জিনিস বলি এখানে, চাইনিজ বিমান যে কত ঠুনকো, বাংলাদেশ তো একেবারে ঢেলে কিনেছে চায়নার কাছ থেকে অস্ত্র, সেই অস্ত্র যে কত ঠুনকো কালকে দেখিয়ে দিয়েছে, আজকেই দেখিয়ে দিয়েছে ভারত। ওদের Z-17 থান্ডার, এই ব্যাপারটা একটুখানি বলো। ওরা যখন ঢুকে পড়েছিল, Z-17 থান্ডার আর Z-10C এই দুটো বিমানকে মেরে জলন্ধরের প্রদেশে ওখানে মেহতানগরের ওখানটায় নামিয়ে দেওয়া হয়েছে দুটো গুলিতে। হ্যাঁ, বেঁচে নেই মনে হচ্ছে, একজন হয়তো কিছু হলো, আর একটা বিমানে হয়তো বেঁচে খবর নেই। আরেকটা মজার কথা বলছি, যে ভারতের বিরুদ্ধে ভারত 7 তারিখে যখন রাত্রে শুরু করলো হামলাটা, তারপরে শেহবাজ শরীফ বলেন 5টা বিমান ধ্বংস। 5টা বিমান ধ্বংস হলে 5টা বিমানের পাইলটরা গেল কোথায়? ওনার বাড়িতে পাইলটরা গেল কোথায় সেটা নিয়ে তার মধ্যে কোনো কথা নেই। সমস্ত সংবাদ মাধ্যম বলছে আপনি ছবি দিন, কোন বিমান কোথায় ধ্বংস হয়েছে তার কোনো ছবি নেই। বললাম দুরাত্মার ছলে হবে না, শুরু হচ্ছে এটা দুরাত্মা। তাহলে এটা কদিন চলতে পারে? পাকিস্তান এই যে এখন হুঙ্কার দিচ্ছে, পাকিস্তান বলে আর কোনো দেশ থাকবে বলে আমার এটা মানচিত্র থেকে চলে যাবে মনে হচ্ছে, হারিয়ে যাবে, একটা ভৌগোলিক অবস্থা নতুন ভাবে গঠন হবে। হ্যাঁ বলুন। না কতটা ঠিক নয়, হচ্ছে যে ভৌগোলিক অবস্থানে হবে না, কিন্তু পাকিস্তানের যে অবস্থা, পাকিস্তান ছোট হয়ে যাবে, তাতে পাকিস্তানের পক্ষে ইন্ডিয়ার সঙ্গে যুদ্ধ করা কোনো অবস্থাতেই সম্ভব নয়। এই তাদের ছায়া যুদ্ধ চালানো ছাড়া
ভারতবর্ষ, ইন্ডিয়া মোদীজির আচ্ছা। নেতৃত্বে যেভাবে চলছে তাতে যদি ঠিক মতো এগোতে পারে, আর ভারত তো এগোবেই, ভারতের এগোনো ছাড়া কোনো রাস্তা নেই। অ্যাকচুয়ালি যেটা প্রবলেম হয়, যেটা আমাদের ভারতবর্ষের মানে এই যে মাওবাদী প্রবলেম, ওসব ইন্টারনাল ওরা সাহায্য হয়ে গেছে প্রায়। আপনাকে বলি গড়চিরোলি মহারাষ্ট্রে, ছত্তিশগড় সব প্রায় ঠান্ডা হয়ে গেছে, অনেকখানি কমে এসছে। আমার কথা যাচ্ছে এবার এক্সটার্নাল যেটা যে ছায়াযুদ্ধ পাকিস্তান করছে এই আজাদ মাসুদ এবং এদের থ্রু দিয়ে, কিংবা বাংলাদেশেরও যে সন্ত্রাসীরা মোহাম্মদ ইউনুস যাদেরকে ছেড়ে দিয়েছেন জেল থেকে, তারা ভারতে করতে যাবে, সব কচুকাটা হবে। এইগুলোকে মানে থ্রু বালুচিস্তান এবং গিলগিট ইন্ডিয়া সাহায্য করে দেবে, আর কিছু নিজের দেশ থেকে সাহায্য করবে। আপনি আমাকে কিছু বালুচিস্তানদের দিয়ে, বালুচদের দিয়ে 44% যদি বালুচিস্তানের এরিয়া হয়, পিওকে আলাদা একটা এরিয়া, এদিকে আচ্ছা পিওকে কি এবার ভারত নিয়ে নেবে? পিওকে কি সম্ভাবনাটা কি রকম? নিতে হবে না, ওরা অটোমেটিক এসে জুড়ে যাবে। না না, অটোমেটিক তো জুড়তে পারে না, কিন্তু কথাটা হচ্ছে ভারতে এই একটা কিন্তু সুবর্ণ সুযোগ পিওকে দখল করা। এটা কি পিওকে দখল করার তো এনেই অলরেডি আপনার আমাদের দেশের স্বরাষ্ট্রমন্ত্রী বলেছে পিওকে আমাদের ছিল, আমাদের থাকবে, আমাদের দখল করার কোনো ব্যাপার নেই। না, আমাদের দখলে নেয়ার, আমার টাকা নিয়ে নিয়েছে, আমার বাড়ি লুট করে নিয়ে গেছে আর একজন, তার বাড়িতে টাকাটা রয়েছে, আমার টাকাটা ফিরিয়ে নেয়া, এইটাই তো সময় এবং পরিস্থিতি আপনাকে বলে দেবে যে ও আপনার কাছে অটোমেটিক চলে আসে। তাহলে আজকে আমাদের এই আলোচনাটা অনেকক্ষণই হয়ে গেল। আমরা আরেকটা পরবর্তী সময়ে আরো একটা এর এপিসোড আমরা করবো এই বিষয়টি নিয়ে। আপাতত এই এপিসোড আমরা এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ জানিয়ে আপনারা এখানে রয়েছেন, আলোচনা করেছেন। আশা করি এই যুদ্ধ যেটা পাকিস্তানের সাথে ভারতের আছে খুব শিগগিরই শেষ হয়ে যাবে বলে আমরা আশা করছি। এখানেই আজকের মতো এখানেই আপাতত এখানেই রাখছি। ভালো থাকবেন, ধন্যবাদ।